আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের ধারাবাহিক বার কাউন্সিলের শিডিউলভুক্ত যে 7টা সাবজেক্ট আছে সেগুলোর বেয়ারেক্ট ভিত্তিক আলোচনা। তো আমরা প্লে লিস্ট আকারে আমাদের এই চ্যানেলে থাকবে। যারা এই বেয়ারেক্ট ভিত্তিক প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের এই ছোট্ট একটা উদ্যোগ। আশা করি ধারাবাহিক ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকবো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপরেও যদি বোঝার কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব। আর যারা দ্রুত প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমাদের বার কাউন্সিলের জন্য কোর্স চলতেছে, আপনারা সেখান থেকে প্রস্তুতিটা নিতে পারেন, যেখানে আমরা হ্যান্ড নোটগুলোও দেওয়ার ব্যবস্থা করি যাতে ইজিলি খুব সহজে আপনি জিনিসগুলো বুঝতে পারেন। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন। তো প্রথমেই বেসিক জিনিসটা আমরা একটু আলোচনা করি। মোটামুটি তামাদি আইনের ক্ষেত্রে আমাদের 6 থেকে 7টার মতো ক্লাস হবে, যেহেতু আমরা ডিটেইল আলোচনা করব। তো তামাদি বা লিমিটেশন এর এটা ইংরেজি, বাংলা আমরা ব্যবহার করি তামাদি, যদিও তামাদি শব্দটা হচ্ছে আমাদের আরবি। তাহলে একটা এমসিকিউ হয় যে তামাদি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। এখন এই তামাদি কত নাম্বার আইন? তামাদি আইন 1908টা কত নাম্বার আইন? দেখেন যে প্রতিটা আইনকে দুই ভাবে প্রকাশ করা হয়, আইনের নাম অনুযায়ী, আইনের নাম্বার অনুযায়ী। তো এটা হচ্ছে আমাদের 9 নাম্বার আইন। তো এই জন্য যারা এই রোমান সংখ্যা এখনো বুঝেন না, চিনেন না, দয়া করে বার কাউন্সিলে পরীক্ষা দিতে হলে রোমান সংখ্যাটা জেনে নেবেন, চিনে নেবেন। কারণ পেনাল কোডে যান, সিপিসিতে যান, আপনার এগুলো প্রয়োজন পড়বে, এগুলো ছাড়া আপনি অ্যান্সার করতে পারবেন না। তাহলে আমাদের এই 9 নাম্বার আইন, অর্থাৎ 1908 সালে যতগুলো আইন পাশ হয়েছে, এটা হচ্ছে 9 নাম্বার আইন। তাহলে এইটা আমাদের 7ই অগাস্ট 1908 সালে পাশ হয়। কার্যকর হয় কবে? ওইটাও দেওয়া আছে যে আমাদের 1লা জানুয়ারি 1909 সাল থেকে। এই যে কয়টা শব্দ উচ্চারণ করলাম, এগুলোই এমসিকিউ। তামাদি শব্দের অর্থ কি? তামাদিয়া আইন কত সালের আইন, কত সালে পাশ হয়, কত সালে কার্যকর হয়, কত নাম্বার আইন? তাহলে তামাদি আরবি ভাষার শব্দ, অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া, বাধাগ্রস্ত হওয়া। এইটা 9 নাম্বার আইন। 1908 সালের 7ই অগস্ট এটা পাশ হয় এবং 9 সালের জানুয়ারি থেকে কার্যকর হয়। আর সময়ের দিক থেকে এই পাশ হওয়ার পরবর্তী ডেটে কার্যকর হইলে ওইটাকে আমরা বলি যে প্রসপেক্টিভ ল, অর্থাৎ ভূতাপেক্ষ, এটা ভবিষ্যতে কার্যকর হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের রেট্রোস্পেক্টিভ, অর্থাৎ যেটা অতীত থেকে কার্যকর হয়, যেটা অতীত থেকে তার ইফেক্টটা দিয়ে ভবিষ্যতে আসে। আর প্রসপেক্টিভ যেটা ভবিষ্যতে কার্যকারিতা দেয়। আর এই লিমিটেশন একটা, যদি আমরা বলি এক শব্দে বললে, এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন, তবে এটা মিশ্রণ আছে, এটা পদ্ধতিগত এবং সাস্টেনটিভ ল দুটার মতোই আচরণ করে। যদি এখন আপনার সামনে এমসিকিউ থাকে তামাদি আইন কোন প্রকারের আইন, আর ওইটার মধ্যে যদি সিআরপিসি দেওয়া থাকে, সিপিসি দেওয়া থাকে, তাহলে সেগুলো সঠিক অ্যান্সার হবে এটা না, কারণ এইটা হচ্ছে একটা হাইব্রিড প্রকৃতির আইন, এটা মনে রাখবেন। তবে এর বেশিরভাগ অংশ যেহেতু পদ্ধতিগত আইন, আমরা ধরে নিতে পারি যে যদি অন্য পদ্ধতিগত আইন না থাকে, এইটা অপশনে থাকে, তাহলে এটা সঠিক অ্যান্সার, এতটুকু বুঝে নেবেন। এখন এই তামাদি আইন তৈরির উদ্দেশ্যটা কি? আমরা যদি বেয়ার অ্যাক্টের মধ্যে দেখি, আমাদেরকে বলতেছে যে এটা তৈরির উদ্দেশ্য হচ্ছে সুট মানে মামলা, আপিল এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানার অধিকার নির্ণয়ের বিধি তৈরি করা। এটা হচ্ছে উদ্দেশ্য। তবে এই উদ্দেশ্যের বাইরে গিয়ে ইন জেনারেল আমরা যদি বলি, সেটা হচ্ছে যে তামাদি আইন তৈরির উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে নির্দিষ্ট সময়ে তার আইনি অধিকার দাবি করা, দাবি না করলে যাতে সেটা আর আইনের কাছে আশ্রয় আসতে না পারে, এটা নির্ধারণ করা। এর ফলে যেটা হবে, 20 বছর 30 বছরের পুরাতন মামলাগুলো আসবে না, আদালতে জ্বর থাকবে না, সমাজে একটা বিরোধ দীর্ঘদিন জীবিত থাকবে না, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তো এই জন্য তামাদি আইনকে কিন্তু শান্তির আইনও বলা হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। এই তামাদি আইন আমরা যেটা পড়তে যাচ্ছি, মূলত এটা আমাদের দুটা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে আমাদের ধারা, যেখানে 1 থেকে নিয়ে আমাদের 32টা পর্যন্ত ধারা, যদিও বর্তমানে 29টা পর্যন্ত আছে। আর আমাদের একটা শিডিউল আছে। প্রথমে 3টা শিডিউল ছিল, বর্তমানে শুধু আমাদের ফার্স্ট শিডিউলটা বিদ্যমান আছে, বাকি 2টা শিডিউল বাদ চলে গেছে। তো আমাদের এই প্রথম শিডিউলে 183টার মতো অনুচ্ছেদ দেওয়া আছে, যেখানে বিভিন্ন মামলা করার বিভিন্ন সময়সীমা দেওয়া আছে। এতটুকু ক্লিয়ার হইল আপনার যথেষ্ট। এখন এই তামাদি আইনটা টোটাল আমাদের 3টা পার্টে বিভক্ত। পার্ট মানে হচ্ছে, যেমন ধরেন যে আমাদের শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে আমরা নাম রাখে, স্কুল যাই, নানা প্রকার শিখি। যৌবনকালে আমরা বিবাহ শাদী করি, বাচ্চা বানাই। বৃদ্ধকালে তো বৃদ্ধকালে বুঝতেই পারতেছেন। তো এইরকম, অর্থাৎ আপনারই একটাই জীবন 3টা পৃথক অবস্থা বর্ণনা করে।
আজকে আমরা দেখব যে পার্ট 1 আলোচনা করার চেষ্টা করব, যেখানে আমাদের প্রাথমিক বিষয় প্রিলিমিনারি জিনিসটা আলোচনা করে। যে কোনো আইন যখন আপনি পড়তে যাবেন, বেসিক টেকনিক্যাল পয়েন্টটা জেনে রাখবেন যে 1 নম্বর সেকশন শর্ট টাইটেল মানে আইনের নামটা কি, এক্সটেন্ড মানে আইনটা কোথায় প্রযোজ্য, আর কুমেন্সমেন্ট কবে থেকে কার্যকর। তো এর বেসিক অর্থে এটাকে আমরা বলি যে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 সালটা সহ পড়বেন। ইট এক্সটেন্ড হোল অফ বাংলাদেশ, সমস্ত বাংলাদেশে। আর এইখানে দুইটা কথা বলে এগুলার কানে না নিয়ে সরাসরি যে চলে যাবেন 1909 সালের জানুয়ারি থেকে কার্যকর। মানে এখানের এই যে আমাদের 31 নাম্বার দিস অ্যাকশন 1 নম্বর সেকশন এবং সেকশন 31 শেল কাম ইনটু ফোর্স অ্যাট ওয়ান্স, মানে যেই দিন আইনটা পাস হয়েছে ওই দিনই কি হয়েছে, এই দুটা সেকশন কার্যকর হয়ে গেছে বলে আমরা ধরে নিব। আর এর বাইরে বাকি সেকশনগুলা এই 1909 সালে জানুয়ারি থেকে কার্যকর। তো এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা প্রতিটা আইনের মধ্যে পাবেন। এরপরে চলে আসি ডেফিনেশন বা ইন্টারপ্রিটেশন ক্লজ। আইনের মধ্যে ওই শব্দটাকে কি অর্থে ব্যবহার করা হচ্ছে এটা জানতে হলে ডেফিনেশন দেখতে হয়। ডেফিনেশনের সংজ্ঞাটা দেওয়া থাকতে পারে, অথবা বলতে পারে যে ওই সংজ্ঞার সাথে এটাও অন্তর্ভুক্ত হবে। এই জন্য যখনই আপনি ডেফিনেশনগুলো পড়বেন, লক্ষ্য করবেন যে কোথাও লেখা থাকবে অন্তর্ভুক্ত করে মানে ইনক্লুড, আবার কোথাও লেখা থাকবে যে ইট মিনস, যেমন ফরেন কান্ট্রি মিনস কি কান্ট্রি আদার দেন বাংলাদেশ। তাহলে আমরা দুইটা জিনিস সব সময় পাবো, একটা হচ্ছে ইনক্লুড মানে ওই জিনিসটার মূল সংজ্ঞা এখানে দেওয়া নাই, তবে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করে, অথবা এই জিনিসটা দ্বারা শুধু এটাই বুঝাবে এই আইনের জন্য, অন্য কিছু না। এই জন্য তো প্রথমেই দেখেন অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারী কাকে বলে। তো এখানে আবেদনকারী কাকে বলে এটা বলে না, আমরা সবাই জানি যিনি আবেদন করেন উনি আবেদনকারী। তো এখানে বলতেছে যে ইনক্লুড, আবেদনকারী বলতে অন্তর্ভুক্ত করবে এনি পার্সন ফ্রম, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ যদি অধিকার পায়, অর থ্রো আপনার মাধ্যমে যদি কেউ পায়, যেমন আপনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, তো উনি অ্যাপ্লিক্যান্ট হবে। আপনি মারা গেলেন, আপনার উত্তরাধিকারী আসলো, তো ওনারা কি হবে, অ্যাপ্লিক্যান্ট হবে। তো এইটা জাস্ট বোঝার জন্য, পরীক্ষা আসার মতো না। তাহলে অ্যাপ্লিক্যান্ট বলতে নিজে অথবা আপনার থেকে যিনি ক্ষমতা পাবে বা আপনার মাধ্যমে যিনি আসবে ওনাকে অন্তর্ভুক্ত করবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়লে আমরা বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে পাবো, যে একটা কাগজের মধ্যে নানা প্রকার লেনদেন হইতো। তো এখানে বলতেছে যে বিল অফ এক্সচেঞ্জ বলতে আপনি তামাদি আইনের জন্য ইনক্লুড হুন্ডি এবং চেক। চেক আমরা সবাই বুঝি ব্যাংক চেক, হুন্ডিও পূর্বে যেহেতু ব্যাংক ছিল না, ব্যাংকের মতোই হুন্ডি ব্যবসায়ী ছিল, তারা একটা টোকেন দিত, ওইটা দিলে আপনারা টাকা দিয়ে দেওয়া হইতো। তাহলে বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে এর ডেফিনেশন এখানে কিন্তু নাই, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা আছে। কিন্তু এই তামাদি আইন বলতেছে আপনি বিল অফ এক্সচেঞ্জ যখনই আমরা বলবো, এটা বলতে হুন্ডি এবং চেককেও অন্তর্ভুক্ত করে নেবেন। এরপরে চলে আসি যে আমরা বন্ড। তো এখানে বলতেছে যে বন্ড ইনক্লুডস, মানে বন্ড বলতে এই জিনিসটাও ইনক্লুড হবে। নর্মালি আমরা বন্ড বলতে কি বুঝি, মুসলেখা, যে আমি এই কাজটা করব না, যদি করি আমি এই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো, এরকম জিনিস। তো এখানে বলতেছে যে এনি ইনস্ট্রুমেন্ট হোয়ার এ পার্সন অবলিক্স হিমসেলফ, আপনি এমন একটা দলিল কিছু লিখলেন যেখানে নিজেকে বাধ্য করতেছেন টাকা পয়সা প্রদান আপনি দিবেন আরেকজনকে, অন কন্ডিশন দ্যাট অব্লিগেশন শেল বি ভয়েড ইফ এ স্পেসিফিক অ্যাক্ট ইজ পারফর্ম অর নট, এই কাজটা করলে অথবা না করলে আপনি এই পরিমাণ টাকা পরিশোধ করবেন। এটাই হচ্ছে আমাদের বন্ড বা মুসলেখা। ডিফেন্ডেন্ট কাকে বলে, তো ওই জিনিস যিনি যে কোনো জিনিস একটা আত্মরক্ষা করবেন উনি ডিফেন্ডেন্ট, অথবা ওনার মাধ্যমে ওনার থ্রু যারা আসবে তারা সবাই ডিফেন্ডেন্ট। গুরুত্বপূর্ণ হচ্ছে ইজমেন্ট। তো ইজমেন্ট কাকে বলে এর ডেফিনেশন আমাদের সুখাধিকার আইন 1882-তে দেওয়া আছে, যে অন্যের সম্পত্তি ব্যবহার করে যে অধিকার সেটা ইজমেন্ট। এখানে বলতেছে ইনক্লুড, তাহলে ইজমেন্ট বলতে এই জিনিসটাকেও ইনক্লুড করবে কি, যে এটা কোনো চুক্তি থেকে আসবে না, কোনো চুক্তিভিত্তিক অধিকার না। এটা হচ্ছে আপনি আপনার সুবিধার জন্য অন্যজনের সম্পত্তির কিছু অংশ বা সম্পত্তি থেকে কোনো কিছু আপনি রিমুভ করতে পারবেন, লাগাইতে পারবেন, ওইখান থেকে খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আম পাড়তে পারবেন, জাম পাড়তে পারবেন, চলাচল করতে পারবেন। এই জিনিসগুলাই হচ্ছে কি আমাদের ইজমেন্ট বা সুখাধিকার। এরপরে ফরেন কান্ট্রি মিনস, এখানে চলে আসছে মিনস, যে বাংলাদেশের সারা যা কিছু আমরা বুঝবো সেটা ফরেন কান্ট্রি। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 7 নম্বরে গুড ফেইথ। এটা আমরা কোথায় পাবো, যে পেনাল কোডে 52 নম্বরেও আপনি পাবেন একই জিনিস, যে নাথিং শেল বি ডিম টু বি ডান গুড ফেইথ ইন হুইচ নট ডান উইথ দ্য ডিউ কেয়ার এবং অ্যাটেনশন।
তাহলে এইটা গুরুত্বপূর্ণ, হাইলাইট করে রাখেন। ডিউ কেয়ার, যথাযথ আপনার সতর্কতা এবং অ্যাটেনশন, মনোযোগ ছাড়া যদি কোনো কাজ করেন তাহলে এটা আমরা কখনোই ধরবো না যে আপনি গুড ফেইথে কাজটা করছেন। এরপরে প্লেনটিভ বা বাদী। বাদী কাকে বলে? যিনি মামলা করেন উনি হচ্ছেন আমাদের আরজি দাখিল করেন, উনি প্ল্যান্টিভ। তো এখানে বলতেছে ইনক্লুড এনি পার্সন ফ্রম, অর্থাৎ আপনি অথবা আপনার থেকে যারা আসবে, অথবা যদি আপনি কাউকে অধিকার দেন তো উনি হবে কি প্ল্যান্টিভ বা বাদী। এখন আসি আরেকটা দেওয়া আছে আমাদের প্রমিসারি নোট, প্রতিজ্ঞাপত্র। তো মিনস বলতেছে যে প্রমিসারি নোট বলতে শুধু এটাই বুঝবো কি, এনি ইনস্ট্রুমেন্ট হোয়ার মেক ইংগেজ অ্যাবসোলুট টু পে স্পেসিফিক সাম অফ মানি, নির্দিষ্ট পরিমাণ মানি আপনি একটা নির্দিষ্ট সময়ে কাউকে প্রদান করবেন, এই জিনিসটাই হচ্ছে যে আমাদের প্রমিসারি নোট বা প্রতিজ্ঞাপত্র। 10 নম্বর বলতেছে যে সুট ডাজ নট ইনক্লুড আপিল অর অ্যাপ্লিকেশন। এটা কেন বলছে? নর্মালি যেমন ধরেন যে আমরা যখন কি করব, একটা আপিল দায়ের করব, আপিলে কিন্তু কি প্রয়োজন, আপিলের ক্ষেত্রে আমাদের কোর্ট ফি দিতে হয়। তো এইটা ওই জন্য এখানে বলতেছে যে সুট ডাজ নট ইনক্লুড আপিল এবং অ্যাপ্লিকেশন। এটা ক্লিয়ার করে দিছে যে সুট বলতে শুধু মামলা দায়েরটাকে বোঝাবো। আবার ওই কোর্ট ফি একটা সুট বলতে যেই আপিল এবং অ্যাপ্লিকেশনটাকেও ইনক্লুড কিন্তু করে। সর্বশেষ এই আইনের মধ্যে যখনই আমরা ট্রাস্টি শব্দটা পড়ব, তো ট্রাস্টি বলতে 3 ধরনের ব্যক্তিকে ইনক্লুড করবে না। 1 নম্বর হচ্ছে বেনামদার। বেনামদার কাকে বলে? বেনামদার হচ্ছে সেই ব্যক্তি যে টাকা পয়সা অন্যজন দিছে, তার সম্পত্তি ক্রয় করেছে আরেকজনের নামে। তো পূর্বে এরকম আপনার টাকা পয়সা থাকলে আপনি কারো নামে সম্পত্তি নিতে পারতেন, পরে আবার দাবিটাও করতে পারতেন। তো এটাকে আমরা বলতাম যে বেনামি ট্রানজাকশন। তো এরকম আপনি টাকা পয়সা দিচ্ছেন, আরেকজনের নামে ক্রয় করছে, তাহলে সে আপনার ট্রাস্টি না। এ মর্গেজি রিমেন ইন পজিশন আফটার দ্য মর্গেজ হ্যাজ বিন স্যাটিসফাইড। আপনি সম্পত্তি কাউকে বন্ধক দিয়েছিলেন, এখন উনি বন্ধকে টাকাও পরিশোধ করেছে কিন্তু সম্পত্তিটা তার দখলে আছে, তাহলে সে আপনার ট্রাস্টি না। আর এ রং ডুয়ার ইন এ পজিশন উইদাউট টাইটেল, দলিল ছাড়া যে জবরদস্তিমূলক কোনো সম্পত্তি আপনার দখলে আছে সে আপনার জিম্মাদার না। কারণটা হচ্ছে কি যে এই জিম্মাদারের বিরুদ্ধে যে কোনো সময় মামলা দায়ের করা যায়, কিন্তু এই 3টা ক্ষেত্রে আপনার মালিকানার অধিকারে চলে যাবে যদি 12 বছরে আপনি মামলা দায়ের না করেন। এর জন্য এখানে ক্লিয়ার করে দিয়েছে। তো তাহলে যখনই আপনি তামাদি আইন পড়তে যাবেন, আপনার দায়িত্ব হচ্ছে ডেফিনেশনগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখা। তাহলে এখানে টোটাল আমাদের 11টা পর্যন্ত কি দেওয়া আছে, বিভিন্ন প্রকার যদি আমরা দেখি ক্লজ দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবেন, কোনটাকে আমরা সেকশন বলবো, কোনটাকে আমরা ক্লজ বলবো। দেখেন 1 নম্বরে আমাদের 1 নম্বর সেকশনের পরে কিছুই নাই, 1 2 3 ভাগ হয়ে গেছে, তাহলে এগুলো হচ্ছে সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3। কিন্তু 2 নম্বরে দেখেন যে 2 নম্বরের পরে আমাদের কিছু লিখা আছে, এর পরে ভাগ হইছে। তো যদি সেকশনটার পরে কিছু বিশ্লেষণ দেওয়া থাকে তারপরে ভাগ হয়, এগুলো তখন আমাদের যে সেকশন 2 সাবসেকশন 1 না, সেকশন 2 ক্লজ 1 হবে আমাদের, এটা মনে রাখবেন। তাহলে সেকশন আর ক্লজের মধ্যে এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটাতে চলে আসব সেটা হচ্ছে যে দ্বিতীয় পার্টে আমরা 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই 3টা সেকশন সবসময় একসাথেই পড়তে হয়, আর 6 7 8 এই 3টা সেকশন একসাথে পড়তে হয়। সেটার জন্য দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন। তো যারা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনি মনে করেন যে আমরা আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমরা চাই যে ভিডিওটা অনেক দিন থাকুক, উপকৃত হোক যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, কোচিং করতে পারেন না, টাকা পয়সা খরচ করতে পারেন না, ভিডিওটা আপনি অফলাইন মোডেও রাখে কিন্তু দেখতে পারেন। আর একবার যদি আপনি এইভাবে প্রস্তুতিটা নেন, কোনো পরীক্ষায় আপনি ফেল করবেন না। আপনার দায়িত্ব হবে, যদি টাকা পয়সা নাও থাকে, যদি আপনার কোনো একটা ব্যবস্থা থাকে, অনলাইন থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। অনলাইনে প্রয়োজনে আমরা লিঙ্ক দিয়ে দিব, পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে নিজে নিজে একবার যেভাবে বললাম এভাবে যদি নিজের মতো করে প্রস্তুতিটা নেন, আপনার জন্য ভালো হবে। বাংলা বই পড়ে 100% প্রস্তুতি নিতে পারবেন না। আইনগুলো ইংরেজিতে তৈরি, হাইকোর্টেও ইংরেজি চলে, সব জায়গায় ইংরেজি, ম্যাক্সিমাম ইংরেজি। কিওয়ার্ডগুলো জানা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এর পাশাপাশি যারা এই দ্রুত প্রস্তুতি নিতে চাচ্ছেন, আর্থিক সমস্যা, আমাদের সাতকাহন অ্যাডভোকেসি আরেকটা চ্যানেল আছে, সেখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেটা অনুসরণ করতে পারেন। আর যারা আর্থিকভাবে সমস্যা নাই, আমাদের সাতকাহন অ্যাডভোকেসি
বার কাউন্সিলের প্রস্তুতি, যেটা নভেম্বর অথবা ডিসেম্বরে হওয়ার চিন্তা ভাবনা, সেটার জন্য আমরা প্রস্তুতি নেওয়াচ্ছি। আশা করি আপনারা জয়েন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পার্টে দেখা হবে 3, 4 এবং 5 নাম্বার সেকশন নিয়ে।